সামনেই কিন্তু আরআরবি গ্রুপ ডি এক্সাম, সেই গ্রুপ ডি এক্সামে আসছে কিন্তু 30টা রিজনিং এর কোশ্চেন, 30 নম্বর রিজনিং। এই 30-এ কিন্তু 30 পাওয়া সম্ভব, তার জন্য দরকার হচ্ছে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করা। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আরআরবি গ্রুপ ডি সিভিটি 1 27/11/2025 সালের শিফট 2, অর্থাৎ আগের বছর আরআরবি গ্রুপ ডি এক্সামের ফার্স্ট ডে সেকেন্ড শিফটের রিজনিং এর কোশ্চেনগুলো। তাই শুরু করতে চলেছি আজকের সিরিজ, আজকের সেশন। তাই প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027, অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা। এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইওর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে, এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে প্রপার পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট, মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না। 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে কনসেপ্ট প্লাস ট্রিক্স। যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশিও দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। তাই শুরু করতে চলেছি, আর বেশি বকবো না। তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন। কি বলেছে এটা দেখে নিয়েছি। এ বি সি আর এস টি এবং ইউ 3, 3, 6 আর 7, 7জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন। তার মানে 7জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে যদি কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকে তাহলে সবার ফার্স্টে আমি সিস্টেম আঁকবো। তাহলে 7জন ব্যক্তি, এই হচ্ছে আমার 6জন ব্যক্তি হয়ে গেল, এই 6জন, এখানে একজন 7জন হয়ে গেছে। এবার বলে দিয়েছে এরা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কেন্দ্রের দিকে মানে 1, 2, 3, 4, 5, 6, 7, যেটা উত্তরমুখী তার রাইট হ্যান্ড সাইডে ডট 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 ডট, প্রত্যেকটা রাইট হ্যান্ড সাইডে আমি ডট দিলাম। রাইট হ্যান্ড সাইডে ডট দেওয়া মানেটা কি? আমাকে আর বারবার ডান দিক বাঁ দিক নিয়ে চিন্তা করবার দরকার নেই। যেদিকে ডট সেদিকটা হচ্ছে আমার ডান দিক, তার উল্টো দিকটা হচ্ছে আমার বাম দিক। সি আর এর ঠিক ডান দিকে বসে আছে, তার মানে সিটা আর এর ঠিক ডান দিকে বসে আছে। তার মানে আর যদি এখানে হয়, আর এর ঠিক ডান দিকে আমার সি বসে আছে। সি এর বাম দিক থেকে গণনা করলে সি এবং টি এর মধ্যে মাত্র 3জন বসে আছে। সি এর বাম দিক থেকে দেখো, সি এর বাম দিক মানে এদিকে হবে, কেন? যেদিকে ডট নেই সেটা বাম, এদিকে থাকলে ডান হতো। সি এর বাম দিক থেকে গণনা করলে সি এবং টি এর মধ্যে মাত্র 3জন বসে আছে। ভেরি মাচ ওয়ার্ড হচ্ছে এই মাত্র কথাটা, মাত্র 3জন বসে আছে। তাহলে 1, 2, 3, সি আর টি এর মধ্যে মাত্র 3জন বসে আছে। আর এর বাম দিক থেকে গণনা করা হলে আর এবং বি এর মধ্যে মাত্র 3জন বসে আছে। তাহলে আর এর বাম দিক থেকে গণনা করলে আর এবং বি এর মধ্যে মাত্র 3জন, 1, 2, 3, আর এবং বি এর মধ্যে মাত্র 3জন বসে আছে। এস এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে এর ঠিক ডান দিকে কে বসে আছে? এর ঠিক ডান দিকে এস বসে আছে। এর ডান দিক থেকে গণনা করা হলে, এর ডান দিক থেকে গণনা করা হলে আর এবং এর মধ্যে কতজন বসে আছে? এর ডান দিক থেকে গণনা করা হলে আর এবং এর মধ্যে মাত্র 1জন বসে আছে। দ্যাট উইল বি দ্য অপশন সি, রাইট অ্যান্সার। স্যার এইখানে কে বসবে আমার জানা দরকার ছিল না, আমি পেয়ে গেছি এ আর এর মধ্যে কে বসবে, ব্যাস। আর এইখানে যে আমার বসেনি, অর্থাৎ এ বি সি আর এস টি, এখানে ইউ খালি বসাতে পারিনি, যে কটা ব্যক্তি আমাকে দিয়েছে শুধুমাত্র ইউ বসেনি, তাই জন্য ইউ এখানে বসবে। তাহলে একেবারে হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখি কি আছে।
মিস্টার জেড জেড জেড, অসাধারণ ব্যক্তির নাম মিস্টার জেড জেড জেড। বিন্দু এ থেকে শুরু করে পূর্ব দিকে 5 কিলোমিটার গাড়ি চালান, তারপর তিনি ডান দিকে মোড় নিয়ে 14 কিলোমিটার যান, তারপরে আবার ডান দিকে মোড় নিয়ে 16 কিলোমিটার যান, তারপরে তিনি আবার ডান দিকে মোড় নিয়ে 16 কিলোমিটার যান, যে যাচ্ছেন। তার মানে একজন লোকই ঘোরাফেরা করছে। যখনই একজন লোকই ঘোরাফেরা করে তখন আমার ফার্স্ট কি থাকে, ফার্স্ট আমরা করি হচ্ছে NESW দিয়ে। তাহলে চলো ফার্স্ট আমি NESW, NESW, তারপরে যেরকম বলেছে সেরকম লিখবো। দেখো কি বলে দিয়েছে, স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট এ অ্যান্ড রাইজ 5 কিলোমিটার টুয়ার্ডস দ্য ইস্ট। তার মানে 5 কিলোমিটার টুয়ার্ডস দ্য ইস্ট, তার মানে 5 কিলোমিটার দিলাম এখানে। হি দেন টেক্স এ রাইট টার্ন, রাইট টার্ন নিয়ে 14 কিলোমিটার গেল, রাইট টার্ন নিয়ে 14 কিলোমিটার গেল, তারপরে আবার রাইট টার্ন নিয়ে 16 কিলোমিটার গেল, আবার রাইট টার্ন নিয়ে 16 কিলোমিটার গেল, তারপরে আবার রাইট টার্ন নিয়ে 16 কিলোমিটার গেল, আবার রাইট টার্ন নিয়ে 16 কিলোমিটার গেল, তারপরে হি টেন্স ফাইনাল রাইট টার্ন 11 কিলোমিটার, আবার রাইট টার্ন নিয়ে 11 কিলোমিটার গেল এবং পি পয়েন্টে পৌঁছালো। তার মানে এটা যোগ করব, এখানে আসবে 16, এখানে আসবে 16, এটা 14, এটা 16। ইস্ট আর ওয়েস্টের মধ্যে আমরা বিয়োগ করলে ইস্ট আর ওয়েস্ট ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ কি 16 থেকে 16 বিয়োগ করলে 0 আসে। নর্থ আর সাউথের মধ্যে আমাকে বিয়োগ করতে হবে, 16 থেকে 14 যদি বিয়োগ করি তাহলে 2 আসবে, সেই 2টা আমি কোথায় লিখবো, যেটা বড় তার তলায় লিখবো। আচ্ছা 16 আর 14 মধ্যে যদি বিয়োগ করি তাহলে 2 আসে, তাহলে কি লিখবো, 16 তলায় আমি 2 লিখবো, 16 আর 14 বিয়োগ করে। তার মানে আমাকে বলে দিয়েছে যে আমি যাচ্ছি কোথা থেকে, স্টার্টিং পয়েন্ট এ, এন্ডিং পয়েন্ট কোথায়, পি। অর্থাৎ এ থেকে পিতে আমার ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার এবং কোন দিকে যাচ্ছে, দেখো নর্থের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, নর্থের দিকে যাচ্ছে। এখন এ থেকে পিতে, কেন কি NESW সবসময় প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান। স্যার প্রাথমিক অবস্থান মানেটা কি, যেখান থেকে তুমি যাত্রাটা শুরু করছো সেটাকে বলা হয় প্রাথমিক অবস্থান, যেখানে গিয়ে তুমি যাত্রাটা শেষ করছো সেটাকে বলা হয় অন্তিম অবস্থান। তাহলে সবসময় ডিরেকশনটা কোন দিকে দেয়, এ থেকে পি এর মানে হচ্ছে নর্থের দিকে দেয়। তাহলে আচ্ছা নর্থের দিকে 2 কিলোমিটার যাচ্ছে, আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে বিন্দু এ তে পৌঁছানোর জন্য তাকে কত দূরে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। প্রথম কথা অ্যান্সার হবে 2 কিলোমিটার, এখানে অ্যান্সার একমাত্র 2 কিলোমিটার আছে, অপশন বি দেখে মেরে দিবাও। কিন্তু 2 কিলোমিটার নর্থ আমার অ্যান্সার এসেছিল, উত্তর তো বেরিয়েছে 2 কিলোমিটার সাউথ। কি করে হলো, তুমি এ থেকে পিতে যাচ্ছ, অন্তিম থেকে প্রাথমিক থেকে অন্তিম অবস্থানের দিকে যাচ্ছ, তখন ডাইরেকশনটা নর্থ। আমার এখন বিন্দু এ তে পৌঁছানোর জন্য, অর্থাৎ আবার পি থেকে এ তে পৌঁছানোর জন্য আমার কোন দিকে তাকাবো, আমার সাউথের দিকে। তার কারণ একটা কথা মনে রাখবে, যদি তুমি বাড়ি থেকে স্কুলে একটা নির্দিষ্ট পথ দিয়ে যাও, তুমি বাড়ি থেকে স্কুলে একটা নির্দিষ্ট পথ দিয়ে যখন যাবে, তোমার যেদিকে মুখটা থাকবে স্কুল থেকে বাড়ি আসতে গেলে সেই নির্দিষ্ট পথে তোমার মুখটা কিন্তু তার উল্টো দিকে ঘোরাতেই হবে। যেমন যেমন আমার মুখটা সোজা দিকে আছে, ক্যামেরার দিকে আছে, আমি যদি স্কুলের দিকে যাই অর্থাৎ এই দিকে মুখ করে যাই, আমি যদি নির্দিষ্ট পথ মেনে চলি এবং সেই পথ দিয়ে যদি আমি বাড়ি ফিরতে চাই, তাহলে কিন্তু আমার মুখটাকে পুরোপুরি ঘোরাতে হবে। অর্থাৎ যাবার সময় যদি আমি সাউথের দিকে যাই, আসবার সময় আমাকে নর্থের দিকে আসতে হবে, বা যাবার সময় যদি আমি ওয়েস্টের দিকে যাই, আসবার সময় আমাকে ইস্টের দিকে আসতে হবে। অর্থাৎ যদি অন্তিম থেকে প্রাথমিক অবস্থানে ফেরত আসতে চাই, তখন আমার যে দিকটা অ্যান্সার আসবে NESW করে, সেই দিকটাকে উল্টাতে হবে। তাহলে অ্যান্সার হবে এখানে 2 কিলোমিটার সাউথ। চলো নেক্সট কি বলেছে, নেক্সট ব্যক্তি, 7জন ব্যক্তি BCDIJKL একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তার মানে ফার্স্টেই আমি বৃত্তাকার টেবিলে রাখি 7জন ব্যক্তি, 4 জন, 5, 6, আমার এই 7 জন হয়ে গেল। এবং কোন দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে মুখ করে আছে। তার মানে এই কেন্দ্র, যেহেতু কেন্দ্রের দিকে মুখ করে আছে ডটগুলো অ্যাজ ইট ইজ দিলাম। এবার কি বলে দিয়েছে, আই জে এর ডান দিকে চতুর্থ স্থানে আছে, বি এর বাম দিক থেকে গণনা করলে বি এবং সি এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, ডি কে এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, এল হলো কে এবং সি এর নিকটতম প্রতিবেশী। এল এর বাম দিক থেকে গণনা করলে আই এবং এল এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে। আমি কি বলি, যে ব্যক্তি যতবার আছে সেই ব্যক্তিকে ফার্স্টে বসাতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রধান রুল হলো, প্রথম রুল যদি খুব দ্রুত করতে চাও, তাহলে যে ব্যক্তিটা যতবার বলা আছে, উচ্চারণ করা আছে, সেই ব্যক্তিটাকে আমি সেই ব্যক্তিকে প্রথমে বসানোর চেষ্টা করব। বলে দিচ্ছি আই এবং জে ডান দিকে চতুর্থ স্থানে, ঠিক আছে। বি এর বাম দিক থেকে গণনা করলে বি এবং সি এর মাত্র 2 জন আছে,
ডি কে এর বাম দিকে তৃতীয় স্থানে, এল হলো কে এবং সি এর নিকটতম প্রতিবেশী। তার মানে যে সি ভদ্রলোকটা আমার দুটো সেন্টেন্সে আছে, তাহলে সিটাকে আগে এখানে বসানোর চেষ্টা করি। তাহলে সি যদি এখানে বসানো করি তাহলে কি বলো, এল হলো কে এবং সি এর নিকটতম প্রতিবেশী। বি এর বাম দিক থেকে গণনা করলে বি এবং সি এর মধ্যে মাত্র দুজন আছে। আচ্ছা, বি এর বাম দিক থেকে গণনা করলে বি এবং সি এর মাঝখানে দুজন ব্যক্তি বসে আছে। এল হলো কে এবং সি এর নিকটতম প্রতিবেশী, তাহলে এল হলো কে এবং সি এর নিকটতম প্রতিবেশী। তাহলে আমি এল হলো কে এবং সি এর নিকটতম প্রতিবেশী এটাও করতে পারি, অথবা আরেকটাও হতে পারে কিরকম জিনিস, এই এখানে যদি সি দাও ঝটপট এঁকে নেবে। এখানে যদি সি দাও, এখানে তো বি 100% হবে। তাহলে এল আর কে, এল হলো কে এবং সি এর নিকটতম প্রতিবেশী, দুটোই আমার হতে পারে, দুটোকে নিয়ে আমাকে চলতে হবে। চলো, এবার কি হয়েছে, কে বসে ফেলেছি, ডি কে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। ডিটা কে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে কে এর বাম দিক মানে এটা 1 2 3, ডি কে এর বাম দিক থেকে বসে আছে। ডি হলো কে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, 1 2 3, কে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। ঠিক আছে, ক্লিয়ার হলো। এরপরে কি বলে দিয়েছে, সমস্ত কিছু বসে গেছে, বলে দিচ্ছি আই জে এর ডান দিক থেকে চতুর্থ স্থানে। এবার আই আর জে এর মাঝখানে, আই জে এর ডান দিক থেকে চতুর্থ স্থানে। দেখো এই পজিশনে আই জে এর ডান দিক থেকে চতুর্থ স্থানে বসাতে পারবো না, কেন কি আই আর জে পরপর বসে আছে। তাহলে এইটা আমি রং করছি। তাহলে আই জে এর ডান দিক থেকে চতুর্থ স্থানে, আইটা জে এর ডান দিক থেকে চতুর্থ স্থানে, জে এর প্রথম স্থান, দ্বিতীয়, সরি একটু ভুল হয়েছে, এখানে আইটা জের ডান দিক থেকে তৃতীয় স্থানে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, জের ডান দিক থেকে চতুর্থ স্থানে। তাহলে এইটা হচ্ছে আমার রাইট ফিগার। এবার কি বলে দিয়েছে, এল এর বাম দিক থেকে গণনা করলে আই এবং এল এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে। এল এর বাম দিক থেকে গণনা করলে আই এবং এল এর মধ্যে 1 2 3 4, এল এর বাম দিক থেকে গণনা করলে আই এবং এল এর মধ্যে 4 জন ব্যক্তি বসানো আছে। অপশন ডি হলো 4 অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার 4 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আবারও একই জিনিস, কি বলে দিয়েছে, প্রতিটা পেপারে অর্থাৎ প্রিভিয়াস আরআরবি গ্রুপ ডি এক্সামের প্রতিটা পেপারে তুমি এই প্যাটার্নটা দেখতে পারবে, দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট মিনিমাম এসছে, দুটো এই জিনিস, এটাকে বলা হয় হচ্ছে মানে নাম্বার সিরিজ, এক ধরনের নাম্বার সিরিজ। এই সিরিজ টাইপের কোশ্চেন একটা এসছে, একটা বা দুটো আসবে, ব্লাড রিলেশন আসবে, ডিস্টেন্স আর ডিরেকশন থেকে আসবে। চলো কি বলে দিয়েছে, নিচের সংখ্যা শ্রেণীটা দেখুন এবং পরবর্তী প্রশ্নটা শুধুমাত্র উত্তর দিন। সব সংখ্যাগুলি এক অঙ্কের, যেমন 5 4 2 3 7 8 5 1 6, প্রত্যেকটা কিন্তু এক এক ঘরের। এবার বলেছে গণনা করলে শুধুমাত্র বাম দিক থেকে ডানে করতে হবে, অর্থাৎ বাম দিক থেকে ডানে আমাকে গণনা করতে হবে, উল্টো দিকে গণনা করলে আমার চলবে না। শব্দ গণনাটা কিরকম হবে, বাম থেকে ডানে। এবার আমাকে কোশ্চেন কি বলেছে, এমন কতগুলি বিজোড় সংখ্যা বা বিজোড় অঙ্ক আছে যার ঠিক আগে একটি জোড় অঙ্ক এবং ঠিক পর একটি বিজোড় অঙ্ক আছে। তার মানে বিজোড়ের আগে আমাকে কি প্যাটার্ন খুঁজতে হবে, বিজোড়ের আগে কি আছে, বিজোড়ের আগে একটি জোড় আছে, বিজোড়ের আগে জোড়, তারপরে বিজোড়, অর্থাৎ আমার কি প্যাটার্ন খুঁজতে হবে, জোড় বিজোড় বিজোড়, জোড় বিজোড় বিজোড়, এই প্যাটার্নটা খুঁজতে হবে। আচ্ছা, জোড় সংখ্যা মানে কি বা বিজোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যাকে আমরা 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা হচ্ছে 2 দ্বারা বিভাজিত নয়। যেমন 2 হচ্ছে একটা জোড় সংখ্যা, 1 কিন্তু বিজোড় সংখ্যা, তার কারণ 1 কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই 3 হচ্ছে বিজোড় সংখ্যা। তেমনি 4 হচ্ছে আমার জোড় সংখ্যা, 4 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ এই যে জোড় বিজোড়, এটা সবাই অন্তত জানো, তাও একবার রিপিট করে দিলাম। আমাকে তাহলে জোড় বিজোড় বিজোড় এই প্যাটার্ন খুঁজতে হবে, তাহলে খোঁজো। জোড় বিজোড় বিজোড় নেই, জোড় বিজোড় বিজোড় নেই, জোড় বিজোড় বিজোড়, দেখো এই জিনিসটা একটা প্যাটার্ন চলে এলো। তারপরে এই জোড় সংখ্যা নেই, জোড় সংখ্যা দিয়ে স্টার্ট হবে, জোড় বিজোড় বিজোড়, হ্যাঁ এই একটা প্যাটার্ন, দুটো। আবার জোড় সংখ্যা কোথায়, হ্যাঁ জোড় বিজোড় বিজোড়, ব্যাস 3টে। আবার জোড় সংখ্যা কোথায়, এইটা জোড় বিজোড় বিজোড় নেই, জোড় সংখ্যা কোথায়, জোড় বিজোড় বিজোড়, হ্যাঁ না হবে না, জোড় বিজোড় বিজোড়, জোড় বিজোড় বিজোড় নেই। তারপরে জোড় সংখ্যা জোড় বিজোড় বিজোড়, হ্যাঁ এইটা আসছে। জোড় সংখ্যা কোথায়, জোড় বিজোড় বিজোড় হচ্ছে না। জোড় সংখ্যা এইটা, জোড় সংখ্যা জোড় বিজোড় বিজোড় হচ্ছে না। জোড় সংখ্যা এটা, জোড় বিজোড় বিজোড় হচ্ছে না।
তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এরকম একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ অ্যান্সার হবে মোর দ্যান 3। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দিয়েছে মোর দ্যান 3, 3-এর অধিক, 4 হচ্ছে 3-এর অধিক, তাই 3 হচ্ছে অর্থাৎ মোর দ্যান 3, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়ে দিয়েছে নিচের ত্রয়ীগুলির প্রত্যেকটি অক্ষর একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে পরবর্তীটির সাথে সম্পর্কিত। অর্থাৎ আমাদের এই দুটো প্যাটার্ন দিয়ে দিয়েছে, এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে। খুব ভালো করে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে এই যে ইকো শব্দটার ভেতরে যে চারখানা লেটার আছে, সেই চারখানা লেটারই কিন্তু উল্টোপাল্টা করে এদিকে লেখা আছে, আবার সিমিলার চারখানা লেটারে কিন্তু উল্টোপাল্টা করে লেখা আছে। অ্যাজ ইট ইজ ভাবে আর্জ কথাটার উল্টোপাল্টা করে আর জি ইউই কথাটা লেখা আছে, আবার ইজি আর ইউ কথাটা লেখা আছে। তার মানে আমি বলতে কি চাইছি, আমি বলতে চাইছি যে এই প্যাটার্নটার যেরকমভাবে ঘুরেছে, অর্থাৎ লেটারগুলো যেরকমভাবে পজিশনগুলো চেঞ্জ হয়েছে, সেই পজিশন নিয়ে আমাকে চেক করতে হবে। তার মানে সবার ফার্স্টে আমি যেটা দেখব, আমার এগুলোকে নাম্বারিং করো। নাম্বারিং মানে ই যে আমার অ্যাকচুয়াল আলফাবেটিক্যাল লেটারে 5 নম্বর লেটার, বা সি যে 3 নম্বর লেটার, আমি সেটা কিন্তু বলছি না, আমি পজিশন ভ্যালুর কথা কিন্তু বলছি না। আমি বলতে চাইছি এই যে ইকো শব্দটা আছে, যে প্রথম যে শব্দটা আছে, ই কত নম্বর লেটারে আছে? ই হচ্ছে আমার প্রথম যে লেটারটা। ইকো শব্দের প্রথম স্থানে কে আছে? ই। ইকো শব্দের দ্বিতীয় স্থানে কে আছে? সি। ইকো শব্দের 3 নম্বর স্থানে কে আছে? ডি। এইটা 4 নম্বর স্থানে, 1 2 3 4, এবং এইভাবে করতে বলছি। তাহলে দেখো ই কে নাম্বারিং করো 1, এইটা কোথায় গেছে? 3-এ গেছে, এইটা কোথায় গেছে? 4-এ গেছে, এটা 1 3 4, অর্থাৎ দুটো প্যাটার্ন হচ্ছে 134 খুঁজতে হবে। দেখো 1 1, তাহলে অপশন এ প্রথমেই বাদ। এখানে দেখো 1 2, এটাও বাদ, কেন কি 134 খুঁজতে হবে। এখানে দেখো 1 3 4, এটা পিললাম। এখানে দেখো 1 3 4, তার মানে অপশন এ আর অপশন বি বাদ, প্রথম যে লেটারটা আছে সেটাকে দেখেই বুঝতে পারলাম। এবার 2 নম্বর কোথায় কোথায় ঘুরছে দেখো, 2 1 3, 213, 2 1 3, দেখতে হবে 2 1 3 মিলেছে, 2 1 1 মেলেনি। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। জাস্ট এইভাবে তোমাকে দেখতে হবে, আর কিচ্ছু দেখলে তোমাকে চলবে না। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে একটু দেখি। 2 8 18 32 50 জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ নাম্বার সিরিজ। তাহলে সিমিলার প্যাটার্ন আমার নাম্বারটা যাচ্ছে। ফার্স্টে আমরা বিয়োগ করে দেখি যে কিছু আসছে কিনা। 2 + 6 করলে 8, 8 + 10 করলে 18, 18 প্লাস যদি আমি 14 করি তাহলে 32, 8 4 12, হ্যাঁ 32, আর যদি আমি 18 করি তাহলে 50। খুব সুন্দরভাবে দেখো, একটা প্যাটার্ন লক্ষ্য করো, এই যে তলার প্যাটার্নটা 6 10 14 18, 4 4 করে বেড়েছে, 6 এর 4 10, 10 এর 4 14, 14 এর 4 18, 18 এর 4 আমার 22 হবে। তাহলে 50-এর সাথে 22 যদি যোগ করি তাহলে 72 অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। আবার আর একটা দিয়েছে 3 6 9 12 15 ড্যাশ 21। তাহলে কারো 3 + 3, 6 + 3, 9 + 3, 12 + 3, 15 + 3 + 3, 18 আসবে। তাহলে 18 অ্যান্সার কোথায়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। একেবারে ইজি লেভেলের প্যাটার্ন দিয়েছে এই শিফটে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে 1 3 6 4 5 9 2 8 সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম থেকে ডানে বড় থেকে ছোট ক্রমে সাজালে মূল সংখ্যার তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই যে সংখ্যাটা দিয়ে দিয়েছে 1 3 6 4 5 9 2 8, এই যে 1 3 6 4 5 9 2 8 বলেছে প্রতিটি অঙ্ককে বাম থেকে ডানে, অর্থাৎ এদিক থেকে বড় থেকে ছোট ক্রমে সাজালে, অর্থাৎ এদের মধ্যে সবচেয়ে বড় কে 9, তার মধ্যে বড় কে 8, 8-এর পরে কে, 8-এর পরে হচ্ছে আমার 9 হয়ে গেল, 8 হয়ে গেল 6, 6-এর পরে আমার 5, 5-এর পরে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2, 2-এর পরে 1। এই যে নতুন যে সংখ্যাটা দাঁড়ালো, এবার বলছে প্রথমটার সাথে এইটা কোন স্থানগুলো, কতগুলো স্থান আছে এরকম যেগুলো অপরিবর্তিত। দেখো এইখানে 6-এর জায়গায় যা ছিল সেখানেও একই আছে, আবার কোথায় আছে দেখো 2-এর জায়গায় যা ছিল একই আছে, আর কোথাও নেই। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন ডি 2 হচ্ছে রাইট অ্যান্সার। বলে দিয়েছে কতগুলি স্থান অপরিবর্তিত থাকবে, কতগুলি
স্থান অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে এই কোশ্চেনটা দিয়েছে। এই কোশ্চেনে কি করতে হয়, একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশনে একটা কিছু বলে দেবে যে যে চিহ্নগুলো আছে বা সেই যে সংখ্যাগুলো আছে কার পরিবর্তে কি বসবে। যেমন এখানে বলে দিয়েছে, যেমন যদি প্লাস, এই যে শুধুমাত্র এই কোশ্চেনটার ক্ষেত্রে প্লাস মানে হচ্ছে মাইনাস, মাইনাস মানে হচ্ছে আমার গুণ, গুণ মানে হচ্ছে আমার ভাগ, আর ভাগ মানে হচ্ছে, এখানে ভাগ মানে হচ্ছে আমার প্লাস, তবে নিচের সমীকরণের প্রস্তাবোত্তর চিহ্নের স্থানে কি বসবে। তাহলে আমার যেখানে যেখানে এই ইকুয়েশনটাতে প্লাস আছে সেখানে আর প্লাস না লিখে আমি কি লিখবো, মাইনাস। যেখানে মাইনাস আছে সেখানে মাইনাস না লিখে লিখবো আমি গুণ। যেখানে গুণ আছে সেখানে গুণ না লিখে লিখবো ভাগ। যেখানে ভাগ আছে সেখানে ভাগ না লিখে লিখবো আমি যোগ। তাহলে লেখো 77, মাইনাসের জায়গায় আমি কি লিখবো, মাইনাস মানে হচ্ছে গুণ, ভাগ, ভাগের জায়গায় কি লিখবো, ভাগের জায়গায় মানে হচ্ছে প্লাস 49, প্লাসের জায়গায় কি লিখবো, মাইনাস 21, গুণের জায়গায় কি লিখবো, ভাগ। তাহলে সবার ফার্স্টে কি করব, আমরা ভাগের কাজ করব। এইখানে ভাগের কাজ, এখানে গুণের কাজ। 5 7 35, আর সাথে 35 আর 3 38, প্লাস 49 মাইনাস 3। দেখো আমি এই ক্যালকুলেশনটা পুরো করবার চেষ্টা করব না, কেন কি আমি জানি আমি সঠিক করেছি। এবার ইউনিট ডিজিট মেলাবো। আচ্ছা 9 সাথে 5 যদি যোগ করো তাহলে কত হয়, 14। 14 এখানে 4 থাকবে, 14 এখানে 4 থাকবে, মাইনাস 3, তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে 1। 14 4 মাইনাস 3, অ্যান্সার হবে 1। ইউনিট ডিজিটে কোথায় 1 আছে, অপশন বিতে 1 আছে। নিজের প্রতি কনফিডেন্স যদি সুপার থাকে তাহলে কিন্তু এগুলো করা যায়। 100% কনফিডেন্স সহকারে কিন্তু এইভাবে এগোতে হবে। স্যার আপনার এটা করে তো বেশিক্ষণ সময় বাঁচলো না, মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় বাঁচলো। ওই 2 থেকে 3 সেকেন্ডটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ ওই এক ফুট করে 2 থেকে 3 সেকেন্ড যদি প্রত্যেকটা কোশ্চেন থেকে তুমি বাঁচাতে পারো, সেই কোশ্চেনগুলো সেই 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 টোটাল মিনিটটা, যদি টোটাল মিনিটটা তোমার 2 থেকে 3 মিনিটও দাঁড়ায়, তাহলে তুমি আইদার এই মিনিটটা তুমি সিটিং অ্যারেঞ্জমেন্টে খরচ করতে পারবে অথবা তুমি ম্যাথমেটিক্সে খরচ করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট ভাষায় বায়ার কুইন হার্টের সংকেত হচ্ছে OSLDXI এবং ড্রাইভ হার্ট আন্টের সংকেত হচ্ছে KXTOOS। প্রদত্ত ভাষায় হার্টের সংকেত কি? আমার এটাকে বলা হয় হচ্ছে চাইনিজ কোডিং ডিকোডিং অথবা কমন কোডিং ডিকোডিং। ঠিক আছে, কেন এটাকে কোডিং ডিকোডিং বলা হচ্ছে, তার কারণ একটা ভাষাকে আর একটা ভাষাকে রিপোর্ট করছে। চাইনিজ কেন বলা হচ্ছে, কেন কি এই ভাষার কোনো মানে হয় না, তাই জন্য আমরা একটা চাইনিজ কোডিং ডিকোডিং বলে বা কমন কোডিং ডিকোডিংও বলা হয়। কেন কমন কথা বলছে, কমন বলা হচ্ছে আমাকে হার্টের সংকেত জানতে চেয়েছে। এই যে বায়ার কুইন হার্ট, এই প্রথম সেন্টেন্সে হার্ট আছে, ড্রাইভ হার্ট কুইন হার্ট আর্ট, এখানে হার্ট আছে, অর্থাৎ হার্টকে এইখানে আমাকে কমন খুঁজতে হবে OSLDXI KXTOOS। দেখো OS কমন, OS কমন, তাহলে হার্টের সংকেত OS না হয়ে কোথায় যাবে, তাই অ্যাকচুয়াল হার্টের সংকেত হচ্ছে অপশন সি, রাইট অ্যান্সার OS। জাস্ট কমনটা খুঁজলাম। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। দেব বলে একজন ভদ্রলোক আছে, তার ক্লাসে ওপর থেকে 10th এবং নিচ থেকে 31st স্থান অধিকার করেছে। ক্লাসে মোট কতজন শিক্ষার্থী ছিল? এটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং চ্যাপ্টারের কোশ্চেন। এইখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে টোটাল স্টুডেন্টস, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজিক্যালস টু কি হয়, কোনো একটা স্টুডেন্টসের টপ প্লাস সেই স্টুডেন্টসেরই বটম -1। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বলছে দেব, এখানে কিন্তু একজন ভদ্রলোককেই বলেছে, অর্থাৎ ধরো তোমার ক্লাসে ধরে নাও এইখানে দেব আছে, বলেছি এই লোকটা, এই ভদ্রলোকটা ওপর থেকে 10তম, অর্থাৎ এখান থেকে ও 10th র্যাঙ্ক করেছে, আর এদিক থেকে ও কত র্যাঙ্ক করেছে, 31st র্যাঙ্ক করেছে। এবার বলেছে ক্লাসে টোটাল টোটাল কত, টোটাল ছাত্র কত। তখন কি করব, যেহেতু একটা লোককে নিয়েই বলেছে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইজিক্যালস টু টপ প্লাস বটম -1। টপ মানে কত, টপে কত আছে উপর দিক থেকে 10 অর্থাৎ 10, বটমে কত আছে 31 -10, তাহলে 41 -1 অপশন হবে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। 31 + 10 41, 41 থেকে একবার যদি বাদ দিই তাহলে হচ্ছে আমার 40 অ্যান্সার। স্যার কেন এটা একটা বাদ দিচ্ছে, কেন এ একটা বাদ দিচ্ছে? দেখো
যদি আমি এখান থেকে 10তম গুণি অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 তার মানে দেবকে এখানে একবার কাউন্ট করলাম। সিমিলার ভাবে এদিক থেকে যদি কাউন্ট করতে চাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে 28 29 30 31 আবার তুমি দেবকে কাউন্ট করলে, তার মানে এই দেব ভদ্রলোককে তুমি দুবার কাউন্ট করছো, যাতে তুমি একবার দেবকে কাউন্ট করতে হয় তাই জন্য ওটাকে -1। কেন কি টোটাল কতজন ছাত্র আছে, এখানে দেব দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, দেব ভদ্রলোকটাকে দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, তাই জন্য ওটাকে মাইনাস করতে হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে নিচের 4টে অক্ষরগুচ্ছের মধ্যে একটা নির্দিষ্ট উপায় একই রকম এবং একটি দল গঠন করে, কোন অক্ষরগুচ্ছ জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? তাহলে চলো, তাহলে এর মধ্যে আছে, আমি যখনই এরকম লেটার পাবো তখন আমরা কি বলি, প্রত্যেকটার আমার পজিশন ভ্যালুগুলো লিখবো। পি মানে হচ্ছে 16 21, এইখানে কিউ মানে হচ্ছে 17 14। অপশান বিতে কি দিয়েছে, এল মানে হচ্ছে 12 17 13 10। অপশান সিতে কি দিয়েছে, আর হচ্ছে 18 23 19 16। অপশান ডিতে কি আছে, এন মানে 14 19 15 11। তাহলে 16 প্লাস 5 21, এ 12 প্লাস 5 18 প্লাস 5 14 প্লাস 5, 17 মাইনাস 3 13 মাইনাস 3 19 মাইনাস 3 15 মাইনাস 4, মানে প্রবলেম কোথায় জায়গায়, -4। অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার, অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার, অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। তোমাকে খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যখন তুমি অপশানগুলো বসাচ্ছ যাতে তুমি ঠিকঠাক লেটারের পজিশন ভ্যালুগুলো বসাও। হয়তো অপশান এটা তুমি লিখলে, তারপরে তুমি অপশান সি লিখলে, কিন্তু তুমি নাম দিলে এখানে অপশান বি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যে অপশানটা লিখছো সেই অপশানটা কিন্তু খাতায় খুলবে, খাতায় জাস্ট তোমার এইটুকু থাকবে, খাতায় জাস্ট তুমি এটুকু থাকবে, এইগুলোকে ফার্দার আর লেখার প্রয়োজন নেই, খাতায় জাস্ট তুমি এইটুকু লিখবে। স্ক্রিনের দিকে চাকিয়ে তোমরা কম্পিউটার স্ক্রিনে পরীক্ষা দেবে যারা আরআরবি গ্রুপ ডি দিতে ইচ্ছো, বা যে কোনো আরআরবির পরীক্ষা দাও, শুধুমাত্র আরআরবি গ্রুপ ডি প্র্যাকটিস করাচ্ছি মানে এইটা নয় যে শুধুমাত্র এটা আরআরবি গ্রুপ ডির জন্যই এলিজেবল, এটা কিন্তু আরআরবি এনটিপিসি বা ভবিষ্যতে যদি আরআরবি যেই হয় তার প্রিলিমিনারি স্টেজেও যে রিজনিং আসবে একই ধরনের রিজনিং আসে, আলাদা কিছু নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আবারও দিয়েছে আর একটা আমাদের প্রশ্নবোধক চানে কি হয়, নাম্বার সিরিজ, তার মানে একই শিফটের ভেতরে আজকে সেই শিফটটা করাচ্ছি। 27 তারিখ অর্থাৎ আরআরবি গ্রুপ ডি এক্সাম, প্রিভিয়াস যে আরআরবি গ্রুপ ডি এক্সামটা হলো তার এখনো রেজাল্ট বেরোয়নি, সেই এক্সামটার সেকেন্ড শিফট, ফার্স্ট ডে সেকেন্ড শিফট আজকে কিন্তু করাচ্ছি। সেই শিফটে 3খানা তোমরা সিরিয়াল পেলাম, কিন্তু নাম্বার সিরিজ থেকে পেলে। তাহলে কি আছে, 26, 26-এর পরে 6 6 12, 12 3 16, 42 আর 16 হচ্ছে 58, 58 আর 16 হচ্ছে আমার 74, 74 আর 16 হচ্ছে 90, তার মানে 90 প্লাস 6 16, তার মানে 106 হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, আবারও একই কোশ্চেন, কি দিয়েছে, সেম জিনিস, প্রত্যেকটা আলাদা আলাদা, শুধুমাত্র আগেরটা সংখ্যা দিয়েছিল, এইবার এখানে চিহ্ন প্লাস সংখ্যা দিয়ে আছে। তাহলে কি লেখা আছে দেখো, এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি, যেমন কতগুলি কি আছে, সংখ্যা আছে, তার মানে আমাকে কি দাঁড় করতে হবে, কতগুলি সংখ্যা আছে, না মানে নাম্বার আছে, কতগুলি নাম্বার আছে যার ঠিক আগে একটি সংখ্যা অর্থাৎ আবার এক সংখ্যা এবং ঠিক পরে একটি প্রতীক আছে অর্থাৎ সিম্বল আছে। তার মানে আমাকে কি খুঁজতে হবে, কি প্যাটার্নটা খুঁজতে হবে, নাম্বার নাম্বার সিম্বল, নাম্বার নাম্বার সিম্বল খুঁজতে হবে। তাহলে নাম্বার নাম্বার সিম্বল নেই, নাম্বার দিয়ে স্টার্ট হবে, নাম্বার নাম্বার সিম্বল, দেখো এই একটা প্যাটার্ন চলে এলো, নাম্বার দিয়ে স্টার্ট, নাম্বার সিম্বল সিম্বল নেই, নাম্বার দিয়ে স্টার্ট করতে হবে, দেখো সব সিম্বল, নাম্বার নাম্বার সিম্বল নেই, 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 তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে অনলি ওয়ান, অ্যান্সার হচ্ছে অনলি ওয়ান, নাম্বার নাম্বার সিম্বল, এটা আমাকে খুঁজতে হবে, যেটা লিখবো এইভাবে খুঁজবো। দেখো নাম্বার নাম্বার সিম্বল নেই, নাম্বার নাম্বার সিম্বল, আর কোথাও আছে নাম্বার দিয়ে স্টার্ট, নাম্বার নাম্বার সিম্বল হচ্ছে না, নাম্বার দিয়ে স্টার্ট, নাম্বার নেই, একটাও নেই, তার মানে অপশন এ হচ্ছে আমার রাইট আনসার। নেক্সট কোশ্চেন,
আবারও দিয়েছে। তার মানে এই টাইপের জিনিস একটা আরআরবি গ্রুপ ডি এক্সামে কতবার এসছে তুমি দেখো, সেম জিনিস বারবার আসছে। আশা করি বলে দিয়েছে এমন কতগুলি জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা মানে আগে বলে দিয়েছি, যেগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলোকে জোড় সংখ্যা বলে, যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলোকে বিজোড় সংখ্যা বলে। তাহলে আমাকে খুঁজতে হবে এমন কতগুলি জোড় সংখ্যা আছে, অর্থাৎ এমন কতগুলি জোড় সংখ্যা আছে যেগুলোর ঠিক আগে একটি বিজোড় সংখ্যা, যেগুলোর আগে একটা বিজোড় সংখ্যা এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা আছে। তার মানে আমাকে কি খুঁজতে হবে? বিজোড় জোড় জোড়। তাহলে বিজোড় জোড় জোড় খুঁজতে হবে। আশা করি এটা তোমরা হোম টাস্ক দিতে পারবে। তাহলে সবাই উত্তর দেবে এবং প্রতিটা সঠিক উত্তরে আমি কিন্তু একটা লাইক জানাবো আমাদের পক্ষ থেকে। তাহলে দেখো, আশা করি স্ক্রিনশটটা তোলা হয়ে গেছে। চলো আমাদের চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে 60 জন ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মায়াঙ্ক ডান দিক থেকে 13তম স্থানে এবং কিষান বাম দিক থেকে 18তম স্থানে আছে। মায়াঙ্ক ও কিষানের মধ্যে কতজন ব্যক্তি বসে আছে? তাহলে কি করছি, আমি এখানে 60 জন ব্যক্তি আঁকছি। তাহলে আমি কি 60 জন এরকম ভাবে লাইন টানতে পারি না? তাহলে তো অনেকজন হয়ে যাবে। টোটাল কতজন আছে? 60 জন। আমরা জানি এটা হচ্ছে সবাই কোন দিকে মুখ করে আছে, সবাই উত্তর দিকে যদি মুখ করে থাকে তাহলে এটা হচ্ছে আমার বাম দিক আর এটা হচ্ছে আমার ডান দিক। ঠিক আছে, বলে দিয়েছে মায়াঙ্ক ডান দিক থেকে 13তম স্থানে। তাহলে ডান দিক থেকে 13তম স্থানে মানে এই স্থানে কততম আছে? 13তম স্থানে কে আছে? আমার মেয়ে আছে, মায়াঙ্ক আছে। 13তম স্থানে আমার মায়াঙ্ক আছে। আর কিষান বাম দিক থেকে 18তম আছে। কিষান কোথায় আছে? আমার বাম দিক থেকে 18তে আছে। কিষান বাম দিক থেকে 18তে আছে। এবার বলেছে এইটুকুর মধ্যে কতজন ব্যক্তি আছে, এদের মধ্যে আমার কতজন ব্যক্তি আছে। দেখো টোটাল আছে আমার কত? 60 জন। টোটাল আছে আমার 60 জন। আমি ভেবে নিই এইটা যদি 60 জন হয়, আমার এর সবকটা একদিক থেকে করব। একজন বাম দিক একজন ডান দিক থেকে থাকলে হবে না, সবাইকে একদিক থেকে করতে হয়। আমি দেখো কিষানেরটা চেঞ্জ করছি না, মায়াঙ্কের বাম দিক থেকে স্থান কি করে বার করি দেখো। আমরা জানি টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট, একটু আগে বলেছিলাম টপ প্লাস বটম -1। এখানেও তেমনি লেফট প্লাস রাইট -1, এটা আমার ফর্মুলা। আমার টোটাল কত আছে? 60 জন। আমি কি করছি, মায়াঙ্কের বাঁ দিক থেকে জানতে চাইছি। এটা তো আমার মায়াঙ্কের ডান দিক থেকে পজিশন, রাইটের পজিশন। আমি মায়াঙ্কের লেফট দিক থেকে জানতে চাইছি। তাহলে কত হয়? মায়াঙ্কের লেফট আমি জানি না, লেফট মানে লেফটই থেকে গেল। রাইট কত মায়াঙ্কের? 13 -1। তাহলে কত হবে? এল প্লাস 13 -1 12। 12টাকে যদি এখানে দাও তাহলে এল ইজ ইকালস টু হচ্ছে আমার 48। কারণ কি 60 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে হবে 48। ক্যালকুলেশন খুব দ্রুত করতে হবে। তাহলে এদিক থেকে এখানে আসলো 48, তার মানে এখান থেকে এই পজিশনে আসলো 18 জন আর এদিক থেকেই এত পর্যন্ত আছে 48 জন। তাহলে মাঝখানে কত হবে? তাহলে কি করে করব, এদিক থেকে এটা গেল 48, এ গেল 48, তার মানে 48 - 18, তাহলে কতজন হলো? 30 জন। এইবার ক্যান্সেল হবে একজন, আবার -1 হয়, তাহলে কত হয়? 29 জন। তাহলে অ্যান্সার কত হবে? অপশন সি হচ্ছে রাইট আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখা যাক। সিমিলারলি এটাও দিয়েছে হচ্ছে অড ওয়ান আউট, অর্থাৎ লাস্টে বলেছে কোন দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে কি, যখনই আমরা লেটার পাবো আমরা কি ভেবেছিলাম, লেটার পেলেই আমাদের কি করতে হবে? পজিশন ভ্যালু। 26 অপশন এ, 26, 23, 21। পরীক্ষার সময় জাস্ট এটাই কিন্তু লিখবে 8, 5, 3। চোখ থাকবে বোর্ডের দিকে, অর্থাৎ চোখ থাকবে স্ক্রিনে, হাত থাকবে এদিকে। সি হবে 4, 2, 25। ডি অপশন আছে 5, 2, 26। এবার করো 26 থেকে 3 -3, 23 থেকে 21 -2, 8 থেকে 5 -3 -2, 4 থেকে 2। দেখো এখানে প্রবলেমটা হয়ে গেল, এখানে আসলে আমার -2। আর আমি করব না, তার কারণ এখানে -3, এখানে -3, এখানেও আমার -3 আসছে। তাহলে অপশন সি দ্যাট ইজ দ্য রাইট আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার। যদি আমার দুটো সিমিলারিটি আসে একটা আলাদা আসে তাহলেই তো বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন।
দেখো করিনা আবার এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 16 কিলোমিটার যাচ্ছে, তারপরে তিনি ডান দিকে ঘুরে 7 কিলোমিটার, তারপরে আবার ডান দিকে ঘুরে 7 কিলোমিটার, এরপরে তিনি বাম দিকে ঘুরে 8 কিলোমিটার গাড়ি চালান, শেষে তিনি আবার ডান দিকে ঘুরে 9 কিলোমিটার গাড়ি চালান এবং পি বিন্দু থামেন। পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে তাকে কত দূরত্ব করতে হয়? দেখো সিমিলার টাইপের কোশ্চেন এনইএসডব্লিউ দিয়ে করবে, এটা কিন্তু তোমাদের বাড়ির টাস্ক। আশা করি তোমরা স্ক্রিনশট মেনে নিয়েছো। প্লিজ সবাই তোমরা স্ক্রিনশটটা মেরে নাও, এটা কিন্তু অ্যান্সার আমার চাই। নেক্সট কোশ্চেন, JSF 10 LUH 11 NWJ 12 PYL 13, ঠিক আছে, এর পরবর্তী সংখ্যাটা কি? এটা JSF 10 না, মানে একসাথে এইটা, পরে LUH 11, তারপরে NWJ 12, তারপরে PYL 13, ঠিক আছে, মানে এইগুলো একটু একসাথে আছে, হাইফেন দিয়ে আছে। তাহলে দেখো বুঝতেই পারছো 10 11 12 13, এরপর একটা 14 হবে, লাস্টে 14 সবকটা আছে, এটাতে কাকি কোনো লাভ নেই। দেখো এখানে আমার 10 আছে, এটা 12 আছে, এটা 14 আছে, এটা 16 আছে, অর্থাৎ 2 এর গ্যাপ। 16 পরে 8 দিয়ে স্টার্ট হবে, দুটো দিয়ে স্টার্ট আছে, দুটো আছে, ব্যাস। এখানে 19, 19-এর পরে 2 21, 21-এর 2 23, 23-এর 2 25, 25-এর পরে 2 যদি যোগ করি তাহলে আমি 27, আর 27-কে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। কি করে 27-কে আমরা এ লিখতে পারি সেটা জানবার জন্য আমাদের এই যে চ্যানেলটা আছে ইউর স্টাডি চ্যানেলের একটা প্লেলিস্ট করা আছে, দেখবে রিজনিং 2025 2026 প্লেলিস্ট, সেখানে কোডিং ডিকোডিং বলে একটা চ্যাপ্টার আছে, সেই কোডিং ডিকোডিংয়ে 27-কে কিভাবে এ লেখা হয় সেই আধ ঘন্টার ভিডিওটা পড়লে তুমি স্পষ্ট বুঝতে পারবে যে 27-কে কেন এ লেখা হচ্ছে। তাহলে অ্যান্সার হবে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, RAN 14। চলে এসছে আবার বলে দিচ্ছে অল কার্স আর বিল্ডিং, অল বিল্ডিংস আর পেপারস, এটা হচ্ছে আমাদের সিলগিজম বা সিলগস, অল কার্স আর বিল্ডিং, তাহলে সমস্ত কার, এই অল কার্স আর বিল্ডিং, অল বিল্ডিংস আর পেপার, অল বিল্ডিংস আর পেপার। এবার আমাকে কি করতে বলেছে? সাম বিল্ডিংস আর কার, দেখো বিল্ডিংস থেকে কার, বাইরে থেকে ভেতরে সাম আসছে, তার মানে ট্রু। অল কার্স আর পেপার, ভেতর থেকে বাইরে অল হচ্ছে, তার মানে ট্রু। তার মানে অ্যান্সার কি হবে? বোথ আর ট্রু, তার মানে বোথ কনক্লুশন 1 and 2 হচ্ছে ফলোজ। নেক্সট, সিমিলার জিনিস বলে দিয়েছে এমন কতগুলি মৌলিক সংখ্যা আছে। এবার স্যার মৌলিক সংখ্যাটা মানে কি? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য আছে। জোড় সংখ্যা মানে হচ্ছে যেগুলোকে 2 দ্বারা বিভাজ্য, তাকে বলা হয় জোড় সংখ্যা। যেমন 1 হচ্ছে আমার বিজোড় সংখ্যা, 2কে ভাগ করা যায় না। আর মৌলিক সংখ্যা ব্যাপারটা হচ্ছে যে সংখ্যাগুলোকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 ছাড়া ভাগ করা যায় না, অর্থাৎ 2কে 2 এবং 1 ছাড়া ভাগ করা যায় না, কিন্তু 2 হচ্ছে জোড় সংখ্যা বাট মৌলিক সংখ্যা। 3 হচ্ছে 3 এবং 1 ছাড়া ভাগ করা যায় না, তাই 3 জোড় সংখ্যা নয়, 3 বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা। যেমন ওদিক থেকে যদি বলা হয় 9, 9 কি আমরা বিজোড় সংখ্যা জানি, 9কে আমরা 2 দিয়ে ভাগ করতেও পারি না, 9 বিজোড় সংখ্যা, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়, 9কে 3 দ্বারাও ভাগ করা যায়, 9 দ্বারাও ভাগ করা যায়, 1 দ্বারাও ভাগ করা যায়, 3টে এরকম ফ্যাক্টর আসছে, উৎপাদক আসছে, তাই জন্য 9 হচ্ছে আমার মৌলিক সংখ্যা নয়, 9 হচ্ছে আমার যৌগিক সংখ্যা। তাই মৌলিক যৌগিকের আশা করি কনসেপশন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারবে না। যদি মৌলিক যৌগিক ক্লিয়ার থাকে তাহলে করতে পারবে। আরও একবার বলে দিচ্ছি, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদের কোনো দুটো ফ্যাক্টর থাকে, দুটো উৎপাদক থাকে, যেমন সেই সংখ্যাটা এবং অর্থাৎ যে সংখ্যাটা তুমি মৌলিক কিনা চেক করছো, ধরো 16 মৌলিক কিনা, 16কে 16 দিয়ে বিভাজ্য করা যায়, ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে সব সংখ্যাকে ভাগ করা যায়, 16কে 2 দ্বারা ভাগ করা যায়, 16কে 4 দ্বারা ভাগ করা যায়, 16কে 8 দিয়েও ভাগ করা যায়, তাই এদের ফ্যাক্টর এতগুলো আসছে। ক্লিয়ার? তাই 16 মৌলিক না যৌগিক সংখ্যা। 15 বিজোড় সংখ্যা, 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই বিজোড় সংখ্যা, বাট 15টা যৌগিক সংখ্যা। কেন? 15কে 3 দিয়েও ভাগ করা যায়, 15কে 5 দিয়ে ভাগ করা যায়, তাই 15 যৌগিক সংখ্যা। এই কনসেপ্টটা যেন মাথায় থাকে। বলেছি এমন কতগুলি মৌলিক সংখ্যা, 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং 2 হচ্ছে একমাত্র ইভেন নাম্বার বা জোড় মৌলিক সংখ্যা। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2।
এবার দেখো বলেছে এমন কতগুলি মৌলিক সংখ্যা আছে যেগুলির ঠিক পরেই একটি জোড় সংখ্যা আছে। মানে এখানে শুধুমাত্র খালি একটাই বলেছে কতগুলি মৌলিক সংখ্যা আছে। এখানে দেখো সবকটা কিন্তু এক ঘরের অঙ্ক, তাহলে এক 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 কিন্তু কোনো সংখ্যাই নয়, এক না হচ্ছে মৌলিক না হচ্ছে যৌগিক। দুই হচ্ছে মৌলিক, দুইয়ের পরে তিন, তিন হচ্ছে মৌলিক, চার নয় পাঁচ হচ্ছে মৌলিক, ছয় সাত হচ্ছে মৌলিক, আট নয় দশ মৌলিক নয়। এই চারটে সংখ্যা হচ্ছে মৌলিক। আমাকে কি খুঁজতে হবে? মৌলিকের পরে একটা জোড় খুঁজতে হবে, মৌলিকের পরে একটা জোড় খুঁজতে হবে। তাহলে দেখো ফার্স্ট আমার মৌলিক কি? দুই, দুইয়ের পরে একটা জোড় আছে, দুইয়ের পরে একটা জোড় আছে, তাহলে দুইয়ের পরে কি সাত আছে? সাত কি জোড়? না। দেখো মৌলিক কোথায় আছে? মৌলিক এই যে মৌলিক। সাতের পরে কি মৌলিক? নাই, সাতের পরে জোড় নেই, একটা কোনো সংখ্যায় নয়। পাঁচের পরে দেখো হ্যাঁ এইটা একটা আছে, পাঁচ মৌলিক, পাঁচের পরে একটা জোড় সংখ্যা। সাত মৌলিক, সাতের পরে একটা জোড় সংখ্যা, এইটা হলো। আবার মৌলিক সংখ্যা কোথায় আছে? মৌলিক সংখ্যা হচ্ছে এই যে তিন মৌলিক, তিনের পরে একটা জোড় সংখ্যা। তাহলে এরকম কতগুলো আছে? এরকম আমার তিনখানা শব্দ আছে, তিনখানা মৌলিক সংখ্যা আছে, যার পরে একটা যৌগিক সংখ্যা আছে। আর কোথাও আমার মৌলিক সংখ্যা নেই। দুইটা তুমি মৌলিক সংখ্যা, দুইয়ের পরে কিন্তু সাত আছে, তাই জন্য অপশন লাস্ট হচ্ছে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। দেখো কি বলে দিয়েছে, আবারও চলে এসছে কি জিনিস, অল প্যান আর ওক, অল প্যান আর ওক। এই যে প্যান আছে, অল প্যান হচ্ছে আমার ওক ডাব্লু, অল কলরন হচ্ছে ওক, অল কলরন হচ্ছে ওক। বলে দিয়েছি কনক্লুশনে, সাম প্যান আর কলরন, সাম প্যান আর কলরন, প্যান আর কলরনের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই জন্য এটা হচ্ছে সিএনডি তে ফলস, মানে কোনো নির্ণয় করা যাচ্ছে না। সাম ওক আর কলরন, ওক থেকে কলরন সাম আছে 100% ট্রু, তার মানে অনলি কনক্লুশন টু হচ্ছে ফলোস, অনলি কনক্লুশন টু হচ্ছে আমার ফলোস, অনলি কনক্লুশন টু হচ্ছে ফলোস। নেক্সট কোশ্চেন, এটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ভাইরাস বুক 2 এর কোড হচ্ছে ZVDJODB, বুক ওয়েব টিমের কোড হচ্ছে XHIMJO। ওই ভাষায় বুকের কোড কি? সেম ভাবে আমরা করব, বুক কোন কোন জায়গায় আছে কমনটা খুঁজবো। বুক কোথায় আছে? বুক আছে আমার দুটো সেন্টেন্সে, এখানেও বুক আছে এখানেও বুক আছে, তাহলে এইখানে বুক কমন এখানেও বুক কমন, আর এখানে কমন JBJODB, এখানেও JO কমন JO কমন, তাহলে JO হচ্ছে আমার রাইট আনসার, অপশন বি হচ্ছে আমার রাইট আনসার, অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো একটা 30টা নম্বরের পেপারের মধ্যে তিনখানা আমরা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলাম, তিনখানা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলাম, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবেই আসবে। যে সিরিজ থেকে কিন্তু কোশ্চেন আসছে, ডিস্টেন্স ডাইরেকশন থেকে কিন্তু কোশ্চেন আসছে, সিলক্স থেকে কিন্তু কোশ্চেন আসছে। ঠিক আছে, চলো। ABCDEFG একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে কতজন বসে আছে? 1 2 3 4 5 6 7, 7জন লোক বসে আছে। তাহলে সবার ফার্স্টে 7 জনের সিস্টেম আঁকো। এই হচ্ছে আমার 6 জনের সিস্টেম হয়ে গেল, এটা 7 জনের সিস্টেম। তাহলে কোন দিকে মুখ করে বসে আছে? কেন্দ্রের দিকে মুখ করে আছে। এই হচ্ছে সবাই আমার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এখানকার ডান পাশে একটা ডট, ডান পাশে ডট 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 ডট। এবার কি বলে দিয়েছে, ই জি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে, এ ই এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে। দেখো ই কিন্তু অলরেডি দুবার চলে এসছে, তাই ই কে আমরা বসাতেই পারি। ই জি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে, তাহলে জি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে, ই জি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। এবার বলে দিয়েছে এটা ই এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ই এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, প্রথম দ্বিতীয় তৃতীয় এ বসে আছে। ক্লিয়ার? ডি হলো বি এবং এর নিকটতম প্রতিবেশী, ডি হলো বি এবং এর নিকটতম প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী মানে দুজনেরই কাছের প্রতিবেশী। ডি হচ্ছে এরও কাছের প্রতিবেশী, বি এরও কাছের প্রতিবেশী। সি এফ এর ঠিক ডান দিকে বসে আছে। দেখো এফ এর ঠিক ডান দিকে কে বসে আছে? এফ এর ঠিক ডান দিকে সি বসে আছে, তাহলে সবাই বসে পড়লো। বি এর বাম দিক থেকে গণনা করলে, বি এর বাম দিক থেকে মানে যেদিকে ডট নেই, বি এর বাম দিক থেকে গণনা করলে এফ এবং বি এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে? এফ এবং বি এর মধ্যে দুজন ব্যক্তি বসে আছে, অপশন এ হচ্ছে 2 আমার রাইট আনসার। যা বলেছে সেইভাবে আমরা করব, ইজিলি কিন্তু উত্তর বেরোবে, না হলে কিন্তু তোমাদের কঠিন লাগবে। চলো নেক্সট কোশ্চেন এবং আজকের সেশনের লাস্ট কোশ্চেন, SIF QGD OEB MMCZ, তার মানে আমরা কি পাচ্ছি? দেখো আমরা 2 থেকে 3খানা লেটার সিরিজ পাচ্ছি, অ্যানালজি 2 থেকে 3টে পাচ্ছি, বা ক্লাসিফিকেশন 2 থেকে 3টে পাচ্ছি,
তিনটে তিনটে আমরা নাম্বার সিরিজ থেকে পাচ্ছি, সিরিজ থেকেই এতগুলো আসছে, কোডিং ডিকোডিং থেকে আমরা দুটো পাচ্ছি না, তারপরে সিলক্স থেকে আমরা দু তিনটে পাচ্ছি, সিটিং ম্যানেজমেন্ট থেকে আমরা তিন থেকে চারটে পাচ্ছি। এইগুলোই কিন্তু এই বছর যে 2026-এর যে গ্রুপ ডি এক্সাম হতে চলেছে একই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে। তাই বি সিরিয়াস, এখন থেকে এই সমস্ত চ্যাপ্টারগুলো বেশি ফোকাস দাও। এছাড়াও তুমি দেখবে 2025 সালে যে কটা গ্রুপ ডি এর এক্সাম হয়েছে সব কটা এক্সাম যদি তুমি খুব খুঁটিয়ে দেখো, তুমি দেখবে ক্লক অথবা তোমার ক্যালেন্ডার এই চ্যাপ্টারগুলোর কিন্তু গুরুত্ব কম পেয়েছে। তা বলে কি এগুলো পড়বো না? না, তাগুলো এগুলো পড়তে হবে যদি এই বছর সেগুলো থেকে কোশ্চেন চলে আসে, তার কারণ সিলেবাসে কিন্তু তোমাদের আছে। তাহলে চলো কিভাবে করব, যেখানে লেটার সেখানেই আমি নাম্বার বসাবো। তাহলে 19, 17, 15, 13 পাক্কা দেখে বোঝা যাচ্ছে স্যার 19 থেকে 2 কমেছে 17, 17 থেকে 2 কমেছে 15, 15 থেকে 2 কমেছে 13, 13 থেকে 2 কমলে 11 হয়, আর 11 মানে হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব, মানে কে। কোথায় কে দিয়ে স্টার্ট, দেখো সি আর ডি বাদ চলে গেল। দেখো কে এর পরে এবার অপশন টেস্ট করব, এবার অপশনের দিকে যেন মাথায় থাকে, তুমি এইটা কে লিখে আবার যেন খুঁজতে যেও না। এবার অপশনটা দেখো, কে এর পরে এ আছে, কে এর পরে এ আছে, এক্স আর ওয়াই, তার মানে লাস্টেরটা চেক করবো আমি। মাঝখানে চেক করে আমার কি লাভ? কোনো লাভ নেই তো, টাইম নষ্ট। তাহলে এখানে কত, 6, 4, 2, 26। আমাকে ডিসিশন খুব তাড়াতাড়ি নিতে হবে কখন কি করব। যারা তাড়াতাড়ি করতে পারে সেটা হচ্ছে কে কত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারছে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে দেখো 6 থেকে 4 2, 4 থেকে 2 -2, 2 থেকে 26 -2, 26 থেকে -2 হলে 24 হয়, 24 করলে কত হয়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের মতন এখানেই আমি এই সেশনটা শেষ করছি। দেখা হবে নতুন প্র্যাকটিস সেটে নতুন কোনো দিনে। ততক্ষণ তোমরা রিজনিং ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, ভালোভাবে বুঝতে থাকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো। শুধুমাত্র রিজনিং নয়, সম্পূর্ণ কম্পিটিটিভ যে কটা ফিল্ড আছে, যে কটা সাবজেক্ট আছে, সব কটা নিজের মধ্যে আয়ত্ত করতে চেষ্টা করো। তাহলে চ্যাপ্টার আজকে শেষ করছি, সেশন আজকে এখানে শেষ। দেখা হচ্ছে নেক্সট দিন, ততদিন তোমরা ভালো থাকো। আর শেষে বলি জয় হিন্দ।